উজ্জ্বল ভাই, আমি নিজের রুমে আছি, আপনি কি দেখতে পাচ্ছেন আমি অন্ধকারে? রুমের লাইট অফ। কিন্তু এই যে তুই অন্ধকার আকাশে একটু আলো হয়ে জ্বলছিস। উজ্জ্বল ফোনের ক্যামেরাটা ঘুরিয়ে চাঁদের দিকে ধরল। রুমুর কুঁচকে থাকা ঠোঁটটা এক চিলতে হাসি প্রসারিত হলো, সেই সাথে হাসলো উজ্জ্বল নিজেও। উজ্জ্বল ভাইয়ের গলার স্বরটা দমে গেল, মিহিয়ে গেল মুহূর্তেই। আবহাওয়াটাও কেমন যেন প্রেম প্রেম ঠেকলো রুমুর কাছে। ফোনটা অন্যায় চেপে ধরে দ্রুত জানালা খুলল সে। অন্ধকার আকাশে মস্ত বড় চাঁদটা দেখে নিঃশব্দে হাসল। রুমু, ওঠ, জানলা খুলে চারটা দেখ। পাগলের প্রলাপ বকবেন না তো উজ্জ্বল ভাই। এই রাতে জানালা খুলে চাঁদ দেখবো? আমি পাগল নাকি? আপনার মতো চোরেরা যদি আমার জানালার শিক কেটে চলে আসে? তুই আমার কথা রাখবি না? একদম না। উজ্জ্বল চুপসে গেল। বেচারা উজ্জ্বল ভাই জানলই না রুমু জানালা খুলে চাঁদটাকে দেখছে। দুজন দুদিকে, অথচ একটা চাঁদকে অবলোকন করছে মুগ্ধতা নিয়ে। নীরবতা ছিন্ন করে উজ্জ্বল ভাই বলে, রুমু, গান ছেড়ে দিয়েছে, কাউকে তো শোনাই না। তুই আমার গান শুনবি? তোকে গান শোনাতে ইচ্ছে করছে। উজ্জ্বল ভাইয়ের নিঃসংকোচ আবদার। রুমু এই আবদার ফেলবে কি করে? তাছাড়া উজ্জ্বল ভাইয়ের গান শোনা হয়নি অনেকটা মাস কেটেছে। উজ্জ্বল ভাই শুরু করুন, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, গানটা শুনে ঘুমিয়ে যা। বিয়ের পর তোর ঘুম হারাম করতে আছি আমি। কেন, কি করবেন রাত জেগে? আমাকে সঙ্গে নিয়ে চুরি করতে যাবেন? যাবো অন্য কোথাও। এখন এসে বলতে ইচ্ছা করছে না, রাতে এসে বলা ঠিক নয়। আমি আবার তার ছেড়ে কন্ট্রোললেস। কন্ট্রোল হারিয়ে বলতে যায় না, পরে এক্ষুনি বিয়ে করে ফেলবো। রুমু ঠোঁট চেপে হাসে। উজ্জ্বল কয়েকক্ষণ চুপ থেকে গান ধরে। উজ্জ্বল ভাই, আপনি তো সাঁতার পারেন না, প্লিজ ডুবে যাবেন না। ডুবে গেলে আপনার মতো হাতি আকৃতি দেহটাকে তুলবে কে? প্লিজ ঘুমিয়ে যান, ঘুমোতে দিন আমায়। আবেগে জল ঢেলে রুমু ফোনটা কেটে দিল। বুকের ভেতরটা ধক করে উঠল উজ্জ্বলের। এভাবে তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছে। মেজাজটা প্রচন্ড গরম হলো উজ্জ্বলের। এই মেয়ের কি ভালো কথা সহ্য হয় না? এভাবে চললে প্রেম হবে কি করে? প্রেম না হলে বিয়ে হবে না, বিয়ে না হলে রোমান্স হবে না, রোমান্স না হলে বাচ্চা হবে না, বাচ্চা না হলে উজ্জ্বল বাপ হবে না, বাপ না হলে আর কিছু মাথায় এলো না উজ্জ্বলের। প্রচন্ড জেদ নিয়ে পায়চারি শুরু করলো সে। বেচারা বিড়বিড় করে বলে, একে তো গরম, তার উপর আমার মাথা গরম। আজ কলেজে গেল না রুমু। ভাবির সাথে টুকটাক কাজ সামলে নিজের কক্ষে ফিরল সে। এখনো সকালের নাস্তা খাওয়া বাকি। কাজের লোক রহিমা আজ আসতে পারেনি, তার নাকি ভীষণ জ্বর। সব মিলিয়ে সংসারের বাড়তি কাজ পড়েছে পরিবারের সবার ভাগে। প্রচণ্ড গরমে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে ঘেমে একাকার। রুমু দ্রুত হাত মুখ ধুয়ে ফোনটা হাতে নিল সে। আচমকা পেছন থেকে কেউ জড়িয়ে ধরতেই কেঁপে উঠল মেয়েটা। শরীর ঘুরানোর আগে দু হাত পেঁচিয়ে ধরে তার পেট। অচেনা পুরুষালী হাতের ছোঁয়ায় কেঁপে উঠে রুমুর সর্বাঙ্গ। কিছু বুঝে ওঠার আগেই তার ঘাড়ে অজ্ঞাত ব্যক্তিটি থুতনি রাখে। কেমন আছো কিউটি? হিমুল ভাই। সর্বাঙ্গ কেঁপে উঠল মেয়েটার। দ্রুত নিজেকে ছাড়াতে নিলে হিমেলের ছোঁয়া ক্রমশ গভীর হয়। ছোটাছুটি করছো কেন? এতদিন পর তোমাকে দেখলাম, অনেক চেঞ্জ হয়েছে। যতটা ভেবেছিলাম তার থেকে বেশি আকর্ষণীয় হয়ে গেছো। দেহের সর্বশক্তি দিয়ে হিমেলকে ধাক্কা দিল রুমু। মেয়েটার শরীর থরথর করে কাঁপছে, দর দর ঘাম ঝরছে জুলফি বেয়ে। তীব্র ঝাঁঝানো গলায় রুমু বলে, আপনি অনুমতি ছাড়া আমার রুমে কি করছেন? আর কিছুটা সময় পর এই রুমটা আমারও হবে। মানে? তুমি জানো না? কি জানবো? রুমু অবাক হয়। সে কি জানবে হিমেল কি বলছে? আপনি কথা বলছেন না কেন? কি জানবো আমি? তোমার আমার বিয়ে ঠিক, তুমি জানো না? কালকেই তো বিয়ে। বিয়ে? কই, সে তো জানতো না। কবে ঠিক হলো বিয়ে? এত তাড়াতাড়ি বাবা মা সিদ্ধান্ত নিয়ে নিল, অথচ তাকে কিছুই জানালো না। তার বিয়ে তাকেই জানালো না। প্রচন্ড রাগ হলো রুমুর। হিমেলের দিকে তাকে হিসিয়ে বলে, আপনার মতো ছেলেকে বিয়ে করার চাইতে অবিবাহিত থাকা অনেক ভালো। তাই নাকি? তা আছে নাকি কেউ? কে থাকবে? প্রেমিক? শোন সামনে থেকে, আপনার মুখ দেখতেও বিরক্ত লাগে আমার। শোনো, এই যুগে বিয়ের আগে একটু একটু হয় ব্যাপার না, রুম ডেট পর্যন্ত না গড়ালেই চলবে। বৃতৃষ্ণায় ভরে গেল রুমুর মন। দ্রুত কক্ষ ছেড়ে বেরিয়ে দেখা পেল রাবেয়ার। মেয়েটার রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে বলে, আমার কোন সাহসে তুমি আমায় না জানিয়ে আমার বিয়ে ঠিক করেছো? সাহস? তোর বিয়ে ঠিক করতেও আমার সাহস লাগবে? আমার জীবনের এত বড় সিদ্ধান্ত নেবে অথচ আমায় জানাবে না?
রুমুর চিৎকারে রাশেদ এগিয়ে গেল, কড়া গলায় শাসনের সুরে সে বলে, রুমু, আম্মুর সাথে এভাবে কথা বলছিস কেন? তোমরা আমার বিয়ে ঠিক করলে অথচ আমার মতামত নিলে না। আম্মা সেদিন বলেই দিয়েছিল তোর বিয়ে হিমেলের সাথেই হবে। আমি এই বিয়ে করবো না, যা ইচ্ছে তাই করো। এমন মার মারবো গলা তুলে কথা বলার সাহস পাবি না। হিমেলের মতো একটা ছেলেকে রিজেক্ট করার সাহস তোর হয় কি করে? তোর কোন যোগ্যতা আছে? বেয়াদবি করার জন্য ও আগের বিয়ের সম্বন্ধ ভেস্তে গেল এখন। হিমেল রাশেদকে থামিয়ে বলে, ভাইয়া, রুমু বাচ্চা মেয়ে, না বুঝে সিন ক্রিয়েট করেছে। বিয়েটা হয়ে গেলে সব মেনে নেবে, আপনারা ওকে বকাবকি করবেন না। রুমু বুঝতে পারলো এই বাড়িতে কেউ তার কথা শুনবে না। সাহস করে চলে গেল তার বাবার কাছে। সৈয়দ ইসমাইল তখন কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছেন। রুমের বাইরে যে মেয়ের চিৎকার চেঁচামেচি করছিল সবটাই শুনেছেন তিনি। রুমু চটজলদি বাবার মুখোমুখি দাঁড়ালো। বাবাকে ভীষণ ভয় পায় সে। বাবার সাথে সম্পর্কটা খুব বেশি সহজ নয়। মেয়েটা সাহস নিয়ে বলে, আমি এই বিয়ে করবো না আব্বা। জানি, তুমি কিছু বলছো না কেন? বলার মতো মুখ নেই। তোর মা সেদিন গলায় দড়ি দিয়েছিল জানিস? তুই তো কলেজে ছিলি, তোর বিয়েতে রাজি হয়নি বলেই এমনটা করছে। তোর ভাই রাজি, মা রাজি, আমি আর কি করব? কিচ্ছু বলার নেই, আমার কথায় কারো গুরুত্ব নেই। সৈয়দ ইসমাইল তৎক্ষণাৎ থামলেন, বড় শ্বাস ছেড়ে বলেন, হিমেল শিক্ষিত ভদ্র ছেলে, ভালো জব করছে, তুই তাকে কেন বিয়ে করবি না? গলা ধরে এলো রুমুর। সে বাবাকে কি করে বলবে হিমেল ভালো ছেলে নয়। সৈয়দ ইসমাইল মেয়ের নীরবতা দেখে বলেন, তুই কি কাউকে পছন্দ করিস? না আব্বা, বিষয়টা তা নয়। ছোটবেলা থেকেই দেখছি হিমেল ভাইয়ের বাপের কাছে কেন গেলি? আমার নামের বিচার নিয়ে তোর বাপের সাধ্য নেই এই বিয়ে ভাঙার। কুহু কথা শেষ করার আগে রাবেয়া ঝাঁঝালো ধমকে কেঁপে উঠল সে। এখনই সুযোগ ছিল বাবাকে সবটা জানানোর, কিন্তু রাবেয়ার ধমকে চুপসে গেল মেয়েটা। রুমু মিনমিনিয়ে বলে, আমার তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি এই বিয়ে করবো না। তুইও বাড়াবাড়ি করছিস। এই বিয়ে তোকে করতেই হবে। আমার বোনের ছেলের মতো ছেলে হয় না, লাখে একটা। তুই সেই ছেলেকে বিয়ে করবি না? নিশ্চয়ই বাইরে তোর চক্কর চলছে। রুমু রাগ দেখালো, কাউকে কিছু না বলে চলে গেল নিজের কক্ষে। ওয়ার্ড্রপ থেকে সব জামা কাপড় নিয়ে একটা ব্যাগে ঢুকাতে শুরু করে। ভাবি আনিকা চুপচাপ সব দেখছিল রুমু এমন কেন করছে। হিমেল ভীষণ ভালো ছেলে, অথচ এই মেয়েটা কিনা বোকার মতো কাজ করছে। মেয়েকে ব্যাগ গোছাতে দেখে পুনরায় ঝগড়া বিবাদ লেগে যায় রাবেয়া। রুমুর এতটা জেদ দেখে মারতে শুরু করেন তিনি। চোখের পলকে সবটা কেমন এলোমেলো হয়ে গেল। গায়ে হলুদ শাড়ি জড়িয়ে বসে আছে রুমু। মেয়েটার সারা শরীরে মারের দাগ, গালটা কেমন ফুলে আছে। সৈয়দ ইসমাইল ঘরোয়া এই বিয়ের আয়োজনে ফিরেও তাকালেন না। তিনি নিজেকে রুমে বন্দি করলেন। আশেপাশে কেউ জানে না আজ রুমুর হলুদ সন্ধ্যা। মূলত রাশেদ চায় না কেউ জানুক। আগের বার যে উজ্জ্বল বিয়েটা পণ্ড করেছে সে বেশ ভালো করেই জানে এবার নিশ্চয়ই বিয়েটা ভাঙতে উঠে পড়ে লাগবে। আগামীকাল রুমুর কাবিন। রুমুর খালা হালিমা পরিবারের কেউ আজ বাড়ি ফিরল না, সবাই রুমুদের বাড়িতেই রইল। ঘরোয়া আয়োজনে রুমুর গায়ে হলুদের ব্যবস্থা হলো। রক্তে জমাট বাঁধা মুখে হলুদের ছোঁয়া বেমানান। কাঁদতে কাঁদতে রুমুর চোখ মুখ ফুলে বিভৎস অবস্থা। ভবিষ্যতে যা আছে তাই হবে, না চাইতেও মানতে প্রস্তুত হলো রুমু। সারাটা দিন রুমুর ফোন অফ ছিল। অপরদিকে রহিমা আজ কাজে না যাওয়ায় রুমুর খোঁজ নিতে পারল না উজ্জ্বল। রুমুর বাড়িতে এই মুহূর্তে যাওয়াও সম্ভব নয়। উজ্জ্বলের সারা দিন কাটলো হতাশার গভীর রাতেও ছেলেটার চোখে ঘুম ধরা দিল না। বিছানার এপাশ ওপাশ ছটফট করতে করতে অশান্ত হয় মন। আপন মনে সে বলে, মুখটা খা খা করছে কেন? সময়ের কাজ সময়ে করতে হয়, সময়ের কথা সময়ে বলতে হয়। সময়টা পেরিয়ে গেলে অসময়ে সবটা ফিকে। এই যে রুমুর সাথেও একই কাণ্ড ঘটছে। হিমেলের কথা অতীতে কাউকে না জানালেও মেয়েটা আজ জানাতে বাধ্য হয়েছে। রুমুর রাশেদের মন দিয়ে সবটা শুনলো, কিন্তু হঠাৎ ফিক করে হেসে ফেলল সে। রাশেদ ভেবেই নিল বিয়ে ভাঙ্গার উদ্দেশ্যে রুমু এসব বলছে। কেউ শুনল না তার কথা, কেউ গুরুত্ব দিল না। হিমেল সবার চোখের মণি। হলুদের আয়োজন শেষে সবাই যে যার কাজ শেষে ঘুমিয়ে পড়ল। গায়ে হলুদের শাড়ি জড়িয়ে হাত পা গুটিয়ে মেঝেতে বসে আছে রুমু। সারা শরীরে যন্ত্রণা করছে, অবশ্য এই যন্ত্রণার কাছে মনের যন্ত্রণা কিছুই না।
মনে মনে উজ্জ্বলকে কতবার যে চেয়েছে তার হিসেব নেই। এই ঘোর বিপদে একমাত্র উজ্জ্বল তাকে সশরীরে সাহায্য করতে পারে। যদি নিজের ফোনটা আজ থাকতো, সবার আগে সে উজ্জ্বল ভাইকে ফোন করত, কিন্তু ফোনটা নিয়ে গেল রাশেদ। তার ফোন এখন রাশেদের জিম্মায়। খালা হালিমা আজ তার কক্ষে ঘুমিয়েছে। মেয়েটাকে কত বোঝালেন তিনি, কিন্তু রুমু তার জেদেই অনড়। এই বেয়াদবকে বিয়ে করার চাইতে উজ্জ্বল ভাইকে গলায় ঝুলানোর ঢের ভালো। ছোট থেকে দেখে আসছে উজ্জ্বল ভাই রুমু রুমু করে কতটা পাগল। উজ্জ্বলের ভালোবাসা বুঝতে পেরেও রুমু কখনো সাড়া দেয়নি। কেন দেয়নি? মেয়েদের এই এক বদ অভ্যাস, যে ভালোবাসে তাকে পাত্তা না দিয়ে ঘোরাতে বেশ আনন্দ পায়। দেওয়াল ঘড়িতে জানান দিচ্ছে এই রাত শেষ হতে চলছে। ভোর 4টায় কাঁটা ছুঁইছে। হঠাৎ দরজা খুলতে রুমু ভয় পেয়ে গেল। অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে দু চোখ ঝাপসা হলো তার। মাথায় যখন খোলা আকাশ, তখনই ভরসার একটি হাত তার মাথা ছুঁয়ে দিল, সাহায্য করলো দেমাগে ভরা সৈয়দ বাড়ি ছেড়ে পালাতে। রুমু পালাতে পেরে যতটা না খুশি হয়েছে, নিজের ফোন ফিরে পেয়ে ততটা খুশি হয়েছে। এখন অন্তত উজ্জ্বল ভাইকে সবটা জানানো যাবে। এই ছাড়া আর কাকে জানাবে? পরিবারের বাইরে কেউ নেই তাকে সাহায্য করার। উদ্দেশ্যহীন অনেকটা রাস্তা গিয়ে থামলো রুমু। নিরিবিলি পথে হাঁটতে তার বুক কাঁপছে, ভয়ে বিবশ হচ্ছে সারা শরীর। একটি দোকানের বেঞ্চিতে বসে ফোন করলো উজ্জ্বল ভাইকে। উজ্জ্বল তখনও ঘুমায়নি। রুমুর চিন্তায় তার ঘুম আসে না। কই, এমন তো আগে হয়নি। হঠাৎ মেয়েটা নিরুদ্দেশ কেন? উজ্জ্বলের ফোন বাজতেই সাথে সাথে ফোন তুলল সে। রুমু ফোন করেছে, তাও অসময়ে। ভারী আশ্চর্য বিষয়। রুমু, ঠিক আছিস? গলা ধরে এলো মেয়েটার, কিন্তু কাঁদলো না। নিজেকে শক্ত রেখে বলে, উজ্জ্বল ভাই, আপনি আসতে পারবেন? কোথায়? সুরিয়াদের বাড়ির পাশে যে দোকানটা আছে, আমি সেখানে বসে আছি। কি, তুই এত রাতে সেখানে কি করছিস? মাথা ঠিক আছে? তাই তো বললাম আসুন, প্লিজ কাউকে জানাবেন না। কি হয়েছে বলবি আমায়? বলবো বলেই তো ডাকছি। আপনার বাইকটা নিয়ে আসেন, সাথে টাকা পয়সা যা আছে নিয়ে আসেন। আমি কিন্তু খালি হাতে। রুমু, তুই সাবধানে থাক, আমি আসছি। উজ্জ্বল ভাই, আপনি যে বের হবেন, টু শব্দ যেন না হয়, কেউ যেন আওয়াজও না পায়। বাইক স্টার্ট দিয়ে বের হবেন না। আমার এই রিকোয়েস্টগুলো রাখুন। আপনি তাড়াতাড়ি আসুন, হাতে সময় কম। উজ্জ্বল তাড়াহুড়ার মাঝে বেশ কৌশলে বাড়ি থেকে বের হলো। চারিদিকে ফজরের আজানের ধ্বনিতে মুখরিত। কিছুটা দূরে গিয়ে বাইকে স্টার্ট করলো সে। প্রায় মিনিট 3 পৌঁছেই গেল কাঙ্ক্ষিত স্থানে। উজ্জ্বল ভাইকে দেখা মাত্র রুমু বাইকে চড়ে বসলো। কথা বলার সুযোগ না দিয়ে বলে, উজ্জ্বল ভাই, এমন কোথাও নিয়ে যান যেখানে আমার ভাই আমায় খুঁজে পাবে না। কি হয়েছে বলবি তো? বলবো, সবটা বলবো, চলুন আগে। উজ্জ্বল রুমুকে নিয়ে গেল বেশ দূরে একটি পার্কে। এটি লোকাল পার্ক। আশেপাশে অনেক ভিক্ষুক কাঁথা জড়িয়ে শুয়ে আছে। ঘন আধার কেটে আধারের বুক চিরে আলোর দেখা মিলছে। উজ্জ্বল পরিপূর্ণ দৃষ্টি রাখলো রুমুর পানে। মেয়েটা হলুদ শাড়ি পরে, সে আবসা আলোয় দেখা যাচ্ছে তার গালে থাকা আঁচড়। রুমু, শাড়ি পরলি কেন? তোর গালে এসব কিসের দাগ? রুমু কেঁদে ফেললো। কান্নার মাঝেই শুরু থেকে শেষ সবটা বলল উজ্জ্বল ভাইকে। কান্নার গতিক বাড়তে বাড়তে কখন যে উজ্জ্বলের বুকে মাথা রেখে তার হুঁশ নেই। উজ্জ্বল স্তব্ধ বাকরুদ্ধ, তবে ভেতরে জমে থাকা নিয়ন্ত্রণহীন রাগ ক্ষোভ ধীরে ধীরে বাড়ল। মস্তিষ্ক টকবক করছে, রক্ত চলাচল অতি সত্বর বাড়ছে। উজ্জ্বল রুমুর গালে হাত রাখলো, ব্যতিব্যস্ত হয়ে বলে, আর কোথায় মেরেছে? সারা শরীরে। ঘন ঘন শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো উজ্জ্বল। দাঁতে দাঁত পিষে জোরে ধরল রুমুকে। এতটাই জোরে ধরল, আঘাত প্রাপ্ত পিঠে চাপ পড়তেই মেয়েটা কুকিয়ে উঠল। আমি জানতাম তোর মা তোর ভাই জানোয়ার, জঘন্য, লোভী, নিজের বোনের ভালো বোঝে না। কেমন ভাই? বিশ্বাস করুন, হিমেল ভাই সবার সামনে ভদ্রতার মুখোশ ধরে থাকে। আপনি কখনো ভেবেছিলেন উনি এমন? উজ্জ্বলের শ্বাস প্রশ্বাস ক্রমাগত বাড়ল। সত্যি তো ভদ্র শিক্ষিত ছেলে। সে কখনো ভাবেনি হিমেল এতটা নোংরা মস্তিষ্কের লোক। ছোটবেলায় এতবার হেনস্থা হলি, একবার আমাকে জানালি না। তোর উজ্জ্বল ভাই কখনো তোর খারাপ চেয়েছে? হ্যাঁ, আমি পাগলামি করি, সেটা তোর জন্য। তোর ছোট বড় সব বিপদে পাশে ছিলাম আমি, এটুকু আমি জানালি না? আমি ভয়ে ছিলাম। এই ছোঁয়াগুলো কত যন্ত্রণা দেয় আপনি ভাবতেও পারবেন না।
আমি এখন এসব ভাবতে চাই না। সময়ের কাজ সময় করতে হয়। বাসা থেকে পালিয়েছিস, তার জন্য ধন্যবাদ। এখন কি করবি? রুমু ছটফট করলো। সত্যি তো, সে কি করবে? যেখানে যাক রাশেদ তাকে ধরে ফেলবে। জেদের যেহেতু নিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দিবে। কার কাছে যাবে, কথায় যাবে? এমন কোনো অদৃশ্য বন্ধন দরকার যার মাধ্যমে রুমুকে পরিবারের কেউ আর জোর খাটিয়ে কিছু বলার অধিকার থাকবে না। শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ল মেয়েটার। আর চোখে তাকালো উজ্জ্বলের পানে। উজ্জ্বল ছটফট করছে, বোঝাই যাচ্ছে রাগটাকে সংবরণ করছে ছেলেটা। দুদিকের নীরবতা কাটিয়ে নিঃসংকোচে আবদার করে বসলো রুমু। আমায় আমায় বিয়ে করবেন উজ্জ্বল ভাই? প্রশ্নটা অদ্ভুত শোনালো উজ্জ্বলের কাছে। এমন কোনো প্রশ্ন যে সে শুনতে পাবে আদৌ প্রস্তুত ছিল না। রুমুকে বিয়ে করতে শতভাগ রাজি হলেও কিছু প্রশ্ন তো থেকেই যায় মনে। রুমু ঘোরের মাঝে বিয়ে করতে চায়, পরবর্তীতে যদি মেয়েটা মত পাল্টায়। তাছাড়া রুমু কি তাকে ভালোবাসে? উজ্জ্বল চেয়েছে সুস্থ স্বাভাবিক বিয়ে, কিন্তু জল ঘোলা করে বিয়েটা হলে দু পরিবারের দ্বন্দ্ব কমবে না, বরং বাড়বে। তুই আমাকে ভালোবাসিস না? তাহলে বিয়ে করতে চাইছিস কেন? বেঁচে যেতে? আপনি আমাকে খুব বাঁচিয়ে রাখবেন বুঝি? উজ্জ্বল ভাইকে পছন্দ করে রুমু, কিন্তু এই কথা মুখ ফুটে বলার ইচ্ছে নেই তার। এই বিপদে চিকন বুদ্ধি কাজে লাগিয়ে চলছে সে। একবার যদি উজ্জ্বল ভাই জানে সে তাকে পছন্দ করে, তবে মাথায় নুন মরিচের কোটা রেখে বড়ই খাবে। বিয়ে কি বললেই হয়ে গেল? নিজেদের ভরণ পোষণের ভার যে ছেলে সামলাতে পারে না, সেই ছেলে আবার আরেকটা মেয়ের দায়িত্ব নেবে। এই সমাজে বেকার ছেলেদের বিয়ে করা অপরাধ। শুধু অপরাধ নয়, ঘোর অপরাধ। কেউ কখনো সরল চোখে ব্যাপারটা দেখতে নারাজ। উজ্জ্বল কয়েকক্ষণ পায়চারি করল। উজ্জ্বলের দ্বিধা দ্বন্দ্ব মুখখানি দেখে রুমু বলে, উজ্জ্বল ভাই, আপনি কি বিয়েতে রাজি না? এমন মনে হলো কেন? বিয়ে করবেন কিনা বলে দিন, আর না হয় আমায় তাড়াতাড়ি বাসে তুলে দিন। আমি রাজশাহী মামার কাছে যাব। পারবি যেতে? হুম। ওকে, উঠে বস। তোকে বাসে তুলে দিচ্ছে, সাথে কিছু টাকাও দিয়ে দিব, চিন্তা করিস না। হতভম্ব হয়ে গেল রুমু। সে তো এসেছিল উজ্জ্বলের ভরসায়, অথচ উজ্জ্বল তীরে এসে তরি ডুবিয়ে দিল। উজ্জ্বলের এসব নাটক ছিল? সে ভালোবাসেনি রুমুকে? রুমুর দু চোখ ঝাপসা হলো, মনে মনে উজ্জ্বলকে দিল অভিশাপ। উজ্জ্বল ভাই, আপনি যদি সত্যি ভালোবাসার নামে নাটক করে থাকেন তাহলে অভিশাপ দিলাম। বিয়ের পর আপনার বউকে খুশি করতে কলিকাতা হারবাল খেতে হবে আপনাকে। উজ্জ্বলের পিছে মুখ লুকিয়ে বসে আছে রুমু। মেয়েটার ভেজা চোখ উজ্জ্বলের শার্ট ভিজিয়ে দিচ্ছে। এক অদ্ভুত অনুভূতির সাক্ষী হচ্ছে উজ্জ্বল, কিন্তু কিছুই বলতে পারছে না সে। ইচ্ছে হচ্ছে এই আদুরে মেয়েটাকে বুকের কোণে লুকিয়ে রাখতে, চোখ মুছে বলতে ইচ্ছে হয়, কেঁদো না, কান্না তোমার মানায় না মেয়ে। অথচ অনুভূতি শূন্য ভাব ধরে বাইক চালাচ্ছে সে। বাস স্ট্যান্ড পেরিয়ে ছুটছে উজ্জ্বলের বাইক। বাসের হর্নের শব্দে মাথা তুলে তাকালো রুমু। উজ্জ্বল ভাই, বাস স্ট্যান্ড তো পেরিয়ে যাচ্ছি, গাড়ি থামাচ্ছেন না কেন? অনেক ভেবেছি, তোর ভাই তোকে বাসা থেকে ধরে ফেলতে পারবে। তোকে বরং ট্রেনে তুলে দিব, ট্রেন নিরাপদ। গাড়ি থামান, থামান বলছি, আমি বাসে যাব। জেদ করিস না রুমু। কোথায় আপনার ট্রেন? যেতে কতক্ষণ লাগবে? চুপচাপ বসে থাক, কথা বলবি না। কথা বলবো না কেন? আশ্চর্য, কেন কথা বলবো না? আরে তুই রেগে যাচ্ছিস কেন? বাড়াবাড়ি করলে একদম রাশেদের কাছে দিয়ে আসবো। বিপদে পড়েছি তো, তাই এখন বিপদের সুযোগ নেবেন? যদি সুযোগ নিতাম তাহলে তুই এতক্ষণে কোনো গোপন কক্ষের চার দেয়ালে থাকতি, বুঝলি? ছি, আপনার মুখে কি কিছু আটকায় না? না, আজকে না। তুই যেভাবে বলছিস আমি সুযোগ নিচ্ছি। যদি সুযোগ নেওয়ার হতো, এর থেকে ভালো সুযোগ আমি নিতাম না। আপনার কোনো কথাই শুনতে চাই না। তাড়াতাড়ি আমার বাসে, ট্রেনে, লঞ্চে যেখানে পারেন তুলে দিন। চুপচাপ বসে থাক, বেশি বাড়াবাড়ি করলে জমের মুখে তুলে দেব। রুমু চুপসে গেল, কান্না পেল বহুগুণ। পুনরায় উজ্জ্বলের পিঠে মুখ গুজে কাঁদতে থাকলো সে। সময় পেরিয়ে গেল আরো আধা ঘন্টা, অথচ কথায় রেল স্টেশন, কথায় কি। রুমু আজ করলো স্থানটা তার অচেনা। এটা তো তার শহর নয়, এটা আরেক শহর, ব্যস্ত জনজীবন। হাইওয়ে রোডের স্পিডে ছুটছে উজ্জ্বল। উজ্জ্বলের পেট ছেড়ে বসলেই যেন উড়ে যাবে রুমু। ভোরের আলো পূর্ব হয়েছে চারিদিকে, পাখিদের কিচিরমিচির মুগ্ধ হয়ে গুনছে রুমু। আশেপাশে বিল রোড খুঁজলো রুমু, কিন্তু কোথাও জ্যাম লাগেনি যে পড়তে পারবে কোথায় আছে সে। উজ্জ্বল ভাই, রেল স্টেশন কোথায়? আর অল্প ডার্লিং,
আপনার মুখে এইসব শুনতে আবার জঘন্য লাগে, বেয়াদব লোক একটা। উজ্জ্বল হাসে, সেই হাসি অবশ্য রুমুর অগোচরে। এই জঘন্য লোকে বিয়ে করতে চেয়েছিলে? রুমু প্রতিউত্তর করার আগে উজ্জ্বল বাইক থামায় একটি 10 তলা বিল্ডিং এর সামনে। রুমু মাথা তুলে তাকায় বেশ সুন্দর একটি ভবন। আলিশান গেটের আড়ালে একজন দারোয়ানের পা দেখা যাচ্ছে। উজ্জ্বল ভাই, এখানে এলাম কেন? কথা না বাড়িয়ে চুপচাপ আয়। যাবো না আপনার সাথে, বেয়াদব বদলোক। বাড়াবাড়ি করিস না। করবো বাড়াবাড়ি? যখনই বিয়ের কথা তুললাম তখনই তো আসল রূপটা দেখিয়ে দিলেন। উজ্জ্বল ভাই, আল্লাহর কাছে বিচার দিলাম, ভালোবাসার নামে আপনি যে নাটকটা করলেন না আমার সাথে, আপনার বংশের বাত্তি নিভে যাবে। মানে বুঝতে পারছেন, উজ্জ্বলের উজ্জ্বলতা কমে যাবে। হেই, আমার বংশের পাত্তে নিবে মানে? তুই এই উজ্জ্বলকে চিনিস না? একবার বিয়েটা হোক, ঘরে বউ আসুক, বছর একটা করে ছক্কা পড়বে, দেখে নেবে। আমার দেখার দরকার নেই। উজ্জ্বল ভাই, আপনি যদি সত্যিই ভালোবাসার নামে নাটক করে থাকেন তাহলে অভিশাপ দিলাম, বিয়ের পর আপনার বউকে খুশি করতে কলকাতা হারবাল খেতে হবে আপনার। কলিকাতা হারবাল? এত বড় অভিশাপ! উজ্জ্বল তাজ্জব বনে তাকিয়ে রইল রুমুর পানে। ভেতরে ভেতরে রাগে ফুলে ফেপে উঠল সে। তুই কাকে কি ওসব দিলে, নিজে জানিস না? উজ্জ্বল খপ করে রুমুর হাতটা ধরলো, দ্রুত তাকে টেনে নামালো বাইক থেকে। চল, তোকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই কলকাতা হারবালের প্রয়োজন আছে কি নাই। রুমু ভরকে গেল। উজ্জ্বলকে রাগিয়ে দেওয়া উচিত হয়নি। গেটের দারোয়ান উজ্জ্বলকে দেখে ঠিকই চিনতে পারলো এই ছেলে মাঝে মাঝেই আসে, কিন্তু উজ্জ্বলের পাশের মেয়েটাকে। দারোয়ানের সন্ধিয়ান দৃষ্টিতে উজ্জ্বল বাঁকা হেসে বলে, ইয়াং ছেলে এইভাবে তাকিয়ে আছো কেন? অন্যের বোর দিকে বিয়ে করেছ? জি স্যার। তোমারও কি কলকাতা হারবালের প্রয়োজন আছে? মানে? বোঝাতে চাইছি, কলকাতা হারবাল চেনো? তোমার কি প্রয়োজন আছে? এসব প্রশ্ন কেন করছেন? মানে ওষুধটা কতটুকু কার্যকর জানতে চাইছে। যদি কার্যকর না হয় অন্য প্রোডাক্টের খোঁজ নিতে হবে। উজ্জ্বল রুমুকে টেনে নিয়ে গেল। লিফটে উঠে রুমুর হাত ছাড়লো সে। দুজনেই তখন হাঁপাচ্ছে। এখানে কেন এনেছি জানিস? এটা উর্মি আবুর বাসা। ভেবেছিলাম আপুর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব বিয়েটাকে এখন করব নাকি পরে, নাকি তুই এখানে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকবে। তুই যেহেতু আমার ভালোবাসার প্রশ্ন তুললে, আবার আমাকে সাংঘাতিক অভিশাপ দিলে, তখন আজকেই তোকে বিয়ে করব। প্র্যাকটিক্যালি বুঝাবো হারবালের প্রয়োজন আছে কি নাই। উজ্জ্বল ভাই, আমি মজা করেছি। তুই আমার মেন পয়েন্ট আঘাত দিয়েছিস। এবারও রিডিং ফিডিং পরে কাজ নেই, যা হবে প্র্যাকটিক্যালি হবে। রুমু ভয় পেয়ে কোণঠাসা হয়ে মেয়েটা হু হু করে কেঁদে উঠল। উজ্জ্বল তার কান্নায় পাত্তা দিল না, চোখ রাঙিয়ে বলে, এই কাঁদবি না। এমন একটা ভাব করছিস যেন তোকে তুলে নিয়ে এসেছে, অথচ তুই নিজেই আমাকে তুলে এনেছিস। রুমু হতভম্ব হয়ে গেল। কান্না থামিয়ে বলে, আমি তুলে আনলাম কখন? তুই বলে আমি বাড়ি থেকে বেরিয়েছি, সেখান থেকে তোকে নিয়ে এখানে চলে এসেছে, মানে তুই আমাকে তুলে এনেছিস। আপনার কথায় কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না উজ্জ্বল ভাই। আমার লজিকে যুক্তি আছে, তুই এসব বুঝবি না, চুপ থাক। তর্কাতর্কের মাঝে লিফট থামলো 8 তলায়। দুজনে গিয়ে দাঁড়ালো একটি দরজার সামনে। বেশ কয়েকবার বেল বাজাতেই দরজা খুললো একটি ছেলে। ছেলেটার চোখ কষলে তাকালো উজ্জ্বলের পানে। উজ্জ্বল, সাত সকালে তুমি? তাড়াতাড়ি এসেছে বলে কি আপনার আফসোস হচ্ছে দুলা ভাই? সকালে নাস্তা খাওয়াতে হবে বলে কি টাসকে খেয়ে গেছেন? আশ্চর্য, তুমি আমাকে সবসময় এমনভাবে ট্রিট করো যেন আমি এই জগতের মহান কঞ্জুস। তা না তো কি দুলা ভাই, বিয়ের ঘটনা আমি বলে নাই, তাই খোটাতেও ছাড়ি নাই। যাই হোক, আসসালামু আলাইকুম। এতক্ষণে সালাম? আচ্ছা, আমি না হয় জবাবটা আরও কিছুক্ষণ পরে দেবো। তা পাশের মেয়েটাকে? আমার বউ, চাচাতে বউ। চাচাতো বউ মানে? চাচাতে বোন ছিল, এখন চাচাতে বউ হয়ে গেছে। তামিম অবাক হয়ে তাকিয়ে আছে। উজ্জ্বলের কথা তার মাথায় ঢুকছে না। অপরদিকে উজ্জ্বল তামিমকে পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করে। উজ্জ্বলের ভাই বোন বলতে শুধু একমাত্র বোন, বড় বোন আছে, তার নাম উর্মি। অপ্রত্যাশিত ভাইয়ের কণ্ঠ শুনতে পেয়ে ছুটে আসে উর্মি। তার অবাকটা আরো বহু গুণ বেড়ে গেল যখন পাশে দেখতে পেল রুমুকে। রুমুর হালচাল দেখে আতঙ্কিত হয়ে উর্মি বলে, রুমু, তোকে কে মারলো? তোর সারা শরীরে মারের দাগ। উজ্জ্বলের চাপার রাগটা বাড়ল। দাঁতে দাঁত পিষে বলে, ওর জানোয়ার ভাই আছে না, আর ওর মায়ের কথা আশা করি বলতে হবে না। কিন্তু মারলো কেন? সব কথা বলবো, আগে গ্লাস পানি দাও, রুমুকে ফ্রেশ হতে দাও। ভাই, তুই কি ওকে হলুদের আসর থেকে তুলে এনেছিস? অদ্ভুত, এমন কেন মনে হলো তোমার? না মানে এই সাজ পোশাকে? তুলে আনার হলে আগে আনতাম। যাই হোক, কথা না বাড়িয়ে যা বললাম তা করো। উর্মির 1 সেকেন্ডে জামা দিয়ে রুমুকে পাঠিয়ে দেওয়া হলো গোসল করতে। অপরদিকে উজ্জ্বল রুমুর ব্যাপারে সবটা খুলে বলল।
বিয়ের প্রসঙ্গ তুলতে বাদ সাধলো উর্মি। সে চায় না একমাত্র ভাইয়ের বিয়েটা বাবা মা ছাড়া হোক। প্রায় আধা ঘন্টা যাবৎ ভাই বোনের বাক বিতণ্ডতা চলল। উজ্জ্বল আপোষ মানতে নারাজ। আজকেই বিয়ে হবে, যে করে হোক। মা বাবাকে এই মুহূর্তে জানানো যাবে না, বিয়ের পর জানানো হবে। উজ্জ্বলের জোরাজোরির কাছে হেরে উর্মি রাজি হলো বিয়েটা হোক। রুমুকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তার পরিবার একবার জানতে পারলে তাণ্ডব শুরু করবে। সকাল বাজে প্রায় 7:30। উজ্জ্বল তার দুই বন্ধুকে আসতে বলল। কাউকে কিছু না জানিয়ে তারাও রওনা হলো। তামিম আজ অফিসে যায়নি, মূলত উজ্জ্বল তাকে যেতে দেয়নি। তার দায়িত্ব যে করেই হোক কাজই খুঁজে বের করতে হবে, সে যে করেই হোক বের করতেই হবে। হঠাৎ বিয়ের তোড়জোড় দেখে ভয় লাগলো রুমুর। ঘরে পড়ে সে বিয়েতে রাজি হয়েছে, কিন্তু এরপর কি হবে? বাংলা সিনেমার মতো উজ্জ্বল ভাই বিয়ের পর যদি মুখোশ পাল্টে ফেলে, তিনি যদি বলেন বিয়েটা প্রতিশোধ স্বরূপ করছেন, তখন কি হবে? এসব ভাবতে ভাবতে নাকে এলো ঘি দিয়ে পরোটা ভাজা সুঘ্রাণ। রুমু ভেজা চুল থেকে গামছাটা সরিয়ে উর্মিকে বলে, তোমার ভাই ইদানিং বাড়াবাড়ি করছিল, তাই। আমার ভাই ইদানিং না, আগে থেকেই বাড়াবাড়ি করছিল, তোর হয়তো চোখে পড়েনি। আজ তোর হাতে দেব তুলে আমার ভাইকে, দেখবো কতটা সামনে রাখতে পারিস। উজ্জ্বল ভাইকে সামলানো যায়? এই ভাই ডাকা একদম বন্ধ। তবে জানিস, আমার না ভয় হচ্ছে, বিয়ের কথা শুনে চাচা চাচি কি যে করবে। কলিং বেলের শব্দে ছুটে গিয়ে দরজা খুলল উর্মি। উজ্জ্বল এসেছে, হাতে কিছু প্যাকেট, বোঝাই যাচ্ছে টুকটাক শপিং করেছে। মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে উজ্জ্বলের বন্ধু সিয়াম এবং দীপু। উর্মি সবাইকে বসতে দিয়ে রান্নাঘরে যায়। উজ্জ্বল রুমুকে রান্নাঘরে দেখতে পেয়ে আদেশের সুরে বলে, হে হারবাল, আমার পেছন পেছনে কথা আছে। হারবাল এই নামে কেউ কাউকে ডাকে? গেস্ট রুমে প্রবেশ করতেই দ্রুত দরজা বন্ধ করলো উজ্জ্বল। রুমু প্রতিবাদ জানিয়ে বলে, হার্বাল কোনো নাম হলো? বকবক করো না ডার্লিং। শোনো, আমার সামর্থ্য অনুযায়ী তোমার বিয়ের শাড়ি কিনলাম, আর আমার জন্য পাঞ্জাবি। শাড়িটা খুব বেশি দামি না, মাত্র 2700 টাকা নিলাম। এত সুন্দর করে উজ্জ্বল বুঝিয়ে বলল। রুমু মুগ্ধ হয়ে শুনছিল। খুব সুন্দর একটি লাল শাড়ি আর উজ্জ্বলের সাদা পাঞ্জাবি, শিরায় উপশিরায় অনুভূতিরা কানায় কানায় পূর্ণ হলো। উজ্জ্বল শাড়িটা জড়িয়ে দিল রুমুর মাথায়। এই তো লাগছে আমার বউ। উজ্জ্বল যখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত, তখন তাকে হন্য হয়ে খুঁজছে রাশেদ। সে জানে উজ্জ্বল ছাড়া রুমুকে নিয়ে যাওয়ার মতো সাহস আর কারও নেই। রাশেদের সন্দেহের তীর যখন সঠিক স্থানে পড়েছে, তখন এই বিয়ে আদৌ হয় কি না কে জানে। সকাল 9টায় বিয়েটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। উজ্জ্বল আজ বেশ খুশি। এতটা খুশি কবে সে হয়েছে তার জানা নেই। পরিস্থিতির চাপে নতুন বউকে রেখে তাকে চলে যেতে হবে নিজ শহরে। রুমুকে না পেয়ে চাচি এবং রাশেদ নিশ্চয়ই তার বাড়িতে ঝামেলা করবে। সবাই সন্দেহ করবে উজ্জ্বল রুমুকে নিয়ে পালিয়েছে। পরিস্থিতি ঠান্ডা হোক, আবার বউয়ের কাছে ফেরা যাবে। উজ্জ্বলের ভাবনাটাই সত্যি হলো। বাড়িতে বাইকে নিয়ে প্রবেশ করা মাত্রই রাশেদ ছুটে এসে উজ্জ্বলের শার্টের কলার চেপে ধরল। রুমু কোথায়? ওকে তুই পালাতে সাহায্য করছিস? রুমু পালিয়েছে মানে? অবাক চুয়ে চুয়ে পড়ছে উজ্জ্বলের চোখ থেকে। ছেলেটার ভাব ভঙ্গিমা দেখে রাশেদ নিজেও কনফিউজড হয়ে গেল। সৈয়দ শামসুল ছুটে এসে বলেন, আমি বলেছিলাম আমার ছেলে এসবের কিছু জানে না। রাশেদ, অযথা আমার বাড়িতে এসে বাড়াবাড়ি করবি না। উজ্জ্বল দ্রুত নেমে গেল বাইক থেকে। উঠোনে দাঁড়িয়ে থাকা তার মা নার্গিসের দিকে তাকিয়ে বলে, মা, আমার বউ পালিয়ে গেছে, আমার বউ পালিয়ে গেছে। রুমুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ওরা সন্দেহ করছে তুই নাকি রুমুকে নিয়ে পালিয়ে গেছিস। আমি যদি পালিয়ে যেতাম তাহলে আমি ফিরে আসবো কেন? তোমরা সব কি বলছো? আমার মাথায় ঢুকছে না। আমার বউ পালিয়ে গেছে, সমাজে আমি বউ দেখাবো কি করে? সবার হাসির পাত্র হব, সবাই বলবে উজ্জ্বলের বউ পালিয়েছে। হে আল্লাহ, এভাবে তুমি আমার বাচ্চা কেড়ে নিলে। উজ্জ্বল মাটিতে বসে পড়লো। অনেকক্ষণ যাবৎ গড়াগড়ি করে আহাজারি করলো তার বউ পালিয়েছে। রাশেদ ভেবেছিল উজ্জ্বল হয়তো পাল্টা ঝাঁস দেখিয়ে বলবে সে নিয়ে গেছে রুমুকে। রাশেদ কি করে পারে রুমুকে খুঁজে বের করুক, অথচ এই উজ্জ্বল কিনা পাগলের মতো আচরণ করছে। রাশেদের সন্দেহ নিভে এলো। সে চলে গেল নিজ বাড়িতে। নার্গিস দাঁত কিরমিরিয়ে বলেন, উজ্জ্বল, তুই সকাল সকাল কোথায় গিয়েছিলি? সত্যি করে বল। উর্মি আপার বাসায়।
হঠাৎ তুই সেখানে কেন গেলি, তাও অবেলায়? ওরা স্বামী স্ত্রী ঝগড়া করছিল। দুলাভাই বলল উর্মি আপা ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই আমি গেলাম আপাকে বোঝাতে। বিশ্বাস না হলে উর্মি আপাকে ফোন দাও। নার্গিস এবং শামসুল উজ্জ্বলের কথা বিশ্বাস করলেন, কারণ এ তো মিথ্যা নয়। মাঝে মাঝেই উর্মি ঝগড়া করে বাপের বাড়ি চলে আসে, যদিও এসব ঝগড়ার কোনো আগামাথা নেই, সব অহেতুক বিষয় নিয়ে তাদের ঝগড়া। রাশেদ চলে যেতেই উজ্জ্বল উঠে দাঁড়ালো, প্যান্ট থেকে মাটি ঝেড়ে বলে, আমার ব্যাগ গোছাতে হবে। দুলাভাই বলল ছুটি নিয়ে কয়েকদিন শহরের বাইরে ঘুরতে যাবেন, যাতে আমাকেও যেতে হবে। তাদের স্বামী স্ত্রী মাঝে তুই ঢুকবি কেন? তোমার মেয়ে যদি সেখানে কেউ ঝগড়া করে তখন কি হবে? দুলাভাই রিস্ক নিতে চান না, তাই আমাকে যেতে বলেছে। বিশ্বাস না হলে ফোন করো, জিজ্ঞেস করো। উজ্জ্বলের কথা শামসুল এতক্ষণ চুপচাপ শুনছিল, কিন্তু এই পর্যায়ে এসে তিনি প্রশ্ন না করে থাকতে পারলেন না। রুমু যে নিখোঁজ, মেয়েটাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা কর। কোথায় আছে আমারও তো চিন্তা হচ্ছে। চিন্তা করে লাভ নেই, রুমু ওর বান্ধবীর বাড়িতে আছে। এই কথা বলে কাউকে জানানোর দরকার নেই। মেয়েটা যেখানে আছে সেখানে তার জন্য বেশি নিরাপদ। উজ্জ্বল বোনের বাসায় ফিরল সন্ধ্যায়। রুমু তখন ঘুমে কাবু। টানা একটা দিন মেয়েটার জাহান্নাম কেটেছে, ঘুম, খাওয়া, মানসিক শান্তি কিছুই ছিল না তার। উজ্জ্বল রুমুর জন্য বেশ কিছু জামা কাপড় এনে রুমুকে ঘুমাতে দেখে বাইক নিয়ে পুনরায় বেরিয়ে পড়ে সে। রাতের শহরটা ঘোরা শেষে বাসায় ফিরে আসে রাত 11টায়। নিয়ম অনুসারে আজ তার বাসর, সেই অনুযায়ী রুমুর জন্য একটা রিং কেনা হয়েছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, হঠাৎ একটা মেয়ের সাথে কি করে এক ঘরে থাকবে সে। ভাবতেই হাঁসফাঁস লাগছে। কেউ শুনলে নিশ্চয়ই হাসবে। হাস্যারি কথা, মনের ভেতর চেপে থাকা প্রলয় কাউকে বোঝাতে পারবে না উজ্জ্বল। রুমুকে প্রথমবার কাছে পেয়ে কি করবে সে? জড়িয়ে ধরবে, নাকি চুমু খাবে, নাকি ভাবতে পারছে না উজ্জ্বল। মনে মনে নিজেকে গালি দিল বেশ কয়েকবার। জীবনে এত এত রোমান্টিক সিনেমা দেখে লাভ কি হলো যদি সুযোগ মতো কাজে লাগাতে না পারে? উজ্জ্বল যে এত এত রোমান্টিক সিনেমা দেখলো, সব কি বিফলে যাবে? সবাই একসাথে খাবার খেয়ে যে যার কাজে ব্যস্ত। উজ্জ্বল গেস্ট রুমে এসে শুয়ে পড়ল। এই ফ্ল্যাটে 3টা বেডরুম। যতবার এখানে এসেছে উজ্জ্বলের এই গেস্ট রুমে থাকা হয়েছে, সবার হাব ভাবে মনে হচ্ছে রুমু আজ পাশের রুমটাতে থাকবে। তবে কি তার বাসর হবে না? এক সমুদ্র আফসোস নিয়ে কপালে হাত ঠেকাল উজ্জ্বল। তখনই তামিম এসে তাকে হেসকা টানল। উঠে এসো। কোথায় যাব? নাসার সাথে কথা বলতে। পৃথিবীতে থাকা এই উল্কাপিণ্ডকে বিয়ে করে ফেলেছে, সেই খোঁজ নাসাকে জানাতে হবে তো। দূর, কেন ফাজলামি করছেন দুলাভাই? আরে সারপ্রাইজ রেডি, চলো তো। উজ্জ্বল প্রতিউত্তর করার আগেই তাকে ধাক্কা দিয়ে অন্য রুমে ঢুকালো তামিম। হঠাৎ এক ঝাটকায় আলো তার চোখে লাগতে বেশ অবাক হয়। সাদা চাদরে অসংখ্য লাল গোলাপ, সেই গোলাপের মাঝে তার গোলাপ এক কোণে পা গুটিয়ে বসে আছে। মেয়েটার গায়ে বিয়ের শাড়ি। উজ্জ্বল মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, অবাক হয়ে তামিমের দিকে তাকাতেই তামিম বলে, এবার অন্তত কঞ্জুস ডেকো না, তোমার বাসার ব্যবস্থা করে দিয়েছি। উজ্জ্বল প্রতিউত্তর করার আগেই তামিম বাইরে থেকে দরজা বন্ধ করে। একের পর এক সব কিছু হঠাৎ হঠাৎ হচ্ছে। উজ্জ্বল নিজেই সব কিছু তালগোল পাকিয়ে ফেলছে। রুমু উঠে এলো, উজ্জ্বলের সামনে দাঁড়িয়ে বলে, উজ্জ্বল ভাই ঘুম পাচ্ছে আমার, ঘুমবো আমি। সারাটা দিন মটকা মেরে ঘুমিয়েছিলে, এখন আবার কিসের ঘুম? আমার ঘুম নিয়ে খোটা দিও না তো, দেখি পা দাও, সালাম করে ঘুমবো আমি। রুমু নিজেকে বাঁচাতে ঘুমের তাড়া দিল। মেয়েটার চালবাজি উজ্জ্বল বেশ ভালো করে বুঝতে পারল। রুমুকে পাঠিয়ে দিল ওযু করতে, তাদের এখন নামাজ পড়তে হবে। রুমু অবশ্য পাল্টা প্রতিক্রিয়া জানায়নি। মেয়েটা উজ্জ্বলের কথা মতো দুজন মিলে নামাজ আদায় করল। নামাজ শেষে উজ্জ্বল ঠিক কি করবে বুঝতে পারল না। রুমু শপিং ব্যাগ থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে যেতেই উজ্জ্বল বলে, কোথায় যাচ্ছিস? শাড়ি পরে ঘুমোতে পারবো না, খুলে 3 পিস পরবো। আজকে তো শাড়ি খোলার কথা ছিল নাকি আমার? মানে? ये रात ये मौसम नदी का किनारा ये चंचल हवा। উজ্জ্বল সুর টেনে গান ধরল। রুমু ভয় পেয়ে গুটিয়ে যেতেই উজ্জ্বল যেন দ্বিগুণ সাহস পেল। রুমুর ডান হাত টেনে মেয়েটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাচালো। 8 তলায় খোলা জানালায় মৃদু হাওয়া
সুরেলা কণ্ঠে গান। উজ্জ্বল ঘুরে পড়ল। এতটা দিনের অপেক্ষা, মনের মানুষটাকে কাছে পাওয়া, সব কিছু মিলিয়ে উজ্জ্বল আবেগপ্রবল হয়ে পড়ল। দ্রুত পাজা কোলে তুলে নিল রুমুকে। অপরদিকে আতঙ্কে মুখটা নীল হয়ে উঠল রুমুর। শরীরের কাঁপুনি বাড়ল প্রবলভাবে। স্বামী স্ত্রীর মানসিক সম্পর্ক যেখানে গড়ে উঠেনি, সেখানে দৈহিক সম্পর্কের কঠিন তার কাছে। একটা আতঙ্ক থেকে বেরিয়ে না আসতেই আরেকটা আতঙ্ক ভর করছে রুমুর মাথায়। উজ্জ্বলের ঘোর চাহনি তার কণ্ঠ রোধ করছে। এবার উজ্জ্বল করে বসলো আরেক কাণ্ড। সে রুমের লাইট অফ করলো, জ্বালিয়ে দিল ডিম লাইট। আবসা আলোতে রুমুকে নিয়ে বিছানায় গেল। রুমু ভয়ে উজ্জ্বলের কলার চেপে ধরলো, নেতিবাচক ইশারায় মাথা নাড়ল। উজ্জ্বল সেসব পরোয়া করলো না। ছেলেটা ঘুরে পড়েছে গভীর ঘোরে। নতুন বউয়ের কায়ায় মেখে থাকা মিষ্টি সুবাস তাকে আরো কাবু করলো। এই সুবাসে মত্ত হতে চায় সে, যতটা মত্ত হলে একে অপরের মাঝে কোনো বাধা থাকবে না। উজ্জ্বল তার কন্ট্রোল হারালো। রুমুকে বিছানায় শুয়ে তার দানবীয় শরীরটা ছেড়ে দিল মেয়েটার ছোট্ট দেহে। আচমকা ভরে রুমুর চোখ বড় বড় করে তাকালো। এসব কি হচ্ছে তার সাথে? মুখ ফুটে কিছু বলার আগে উজ্জ্বল তার গাল চেপে ধরলো। লিপস্টিকের টকটকে লাল ঠোঁট দুটো গোল হতে উজ্জ্বল তার শুষ্ক ঠোঁট মিলিয়ে দিল। উজ্জ্বল উন্মাদ হলো। তার উন্মাদনা ক্রমশ বাড়ল। ডান হাতের সাহায্যে ছুঁয়ে দিল রুমুর গাল, গলা, সর্বোচ্চ পিঠ। উজ্জ্বল যখন কন্ট্রোল হারিয়ে বেপরোয়া, তখন অনুভব করলো রুমুর নিস্তেজ শরীর। ছেলেটা মুখ তুলে তাকালো। রুমুর জ্ঞান হারিয়েছে। এমন পরিস্থিতির জন্য উজ্জ্বল প্রস্তুত ছিল না। দ্রুত উঠে রুমুর শাড়ি ঠিক করে বসলো সে। রুমুর চেতনা হারানোর দেহ দেখে তার কাঁপুনি বাড়ল। আপন মনে বিড়বিড় করে বলে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। উজ্জ্বল রুমুর গালে হাত রেখে বলে, রুমু, এই রুমু, খুলে যাও। বহুত কি হয়েছে? ওঠ না। রুমু কিছু বলল না। উজ্জ্বল প্রচন্ড ভয় পেল। ভয়ে দরদর করে ঘামতে থাকলো। পুনরায় রুমুর বাহু ঝাঁকিয়ে বলে, আমি কিছু করিনি, ওঠ না, আমি তো কিছু করিনি। ঘেমে জুবুথুবু অবস্থায় বসে আছে উজ্জ্বল। সে কি করবে না করবে ভেবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। ভয়ে কাঁপছে বুক। কি থেকে কি হয়ে গেল? সে কি করেছে? একটা চুমুই তো দিয়েছে। তার চুমুতে কি এতটাই ভোল্টেজ যা রুমুকে অজ্ঞান করতে সক্ষম? উজ্জ্বল রুমুর গালে হাত রাখলো, মেয়েটাকে ডাকলো বেশ কয়েকবার, অথচ কোনো সাড়া শব্দ নেই। ফুলের সুবাসিত বাসরটা এক মুহূর্তেই তার কাছে আতঙ্কে পরিণত হলো। দ্রুত ফোন হাতে তুলে সিদ্ধান্ত নিল সিয়ামকে ফোন করবে। এই মুহূর্তে বন্ধুরা ছাড়া তাকে সাহায্য করার আর কেউই নেই। তবে আবার ভাবলো, এরা নিশ্চয়ই তাকে নিয়ে মজা লুটবে। সারা জীবন বন্ধুরা বলে বেড়াবে উজ্জ্বল বাসর ঘরে বউকে অজ্ঞান করেছে। ছি ছি ছি, এসব কথা পাঁচ কান হওয়া মানে মান সম্মান ঝুলে যাওয়া। উজ্জ্বল যখন চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, তখন রুমু স্বল্প চোখ খুলে উজ্জ্বলের অবস্থা দেখছে। হঠাৎ উজ্জ্বলের আবেগী হওয়া সহজ করে নিতে পারেনি রুমু। মেয়েটা যদি এখন পাল্টা প্রতিক্রিয়া দেখায়, উজ্জ্বল নিশ্চয়ই ঝামেলা করবে। তাই নিজেকে বাঁচাতে মেয়েটা অজ্ঞানের নাটক করেছে। উজ্জ্বলের বেসামাল কর্মকাণ্ডতে রুমু নিজেও পা পিছলে বাসরের দুনিয়ায় হারিয়ে যেত। কিন্তু সে চায় না এমনটা হোক। উজ্জ্বল ভাইকে একটু নাকে দড়ি দিয়ে ঘোরানো যাক। উজ্জ্বল উঠে গিয়ে জগ থেকে পানি নিয়ে রুমুর মুখে ছিটা দিল। এই মুহূর্তে রুমু আর নাটক ধরে রাখতে পারল না। পিটপিটিয়ে চোখ খুলে তাকালো উজ্জ্বলের দিকে। রুমুর জ্ঞান ফিরেছে ভেবে উজ্জ্বল নিশ্চিন্ত হলো। রুমু, ঠিক আছিস? আমার কি হয়েছে? কিছু না, মাথার একটু ঘুরে গেছে। আমার কেমন কেমন লাগছে উজ্জ্বল ভাই। সব ঘুরছে, আমি ঘুরছি, আপনিও ঘুরছেন। এই তো ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা কর, বিশ্রাম নে। আপনার ঠোঁটে লিপস্টিক কেন? রুমুর প্রশ্নে উজ্জ্বল ঠোঁটে হাত রাখে। দ্রুত ফোনের ক্যামেরায় নিজেকে পরোক্ষ করে গলা ঝেড়ে কেশে টিস্যুর সাহায্যে ঠোঁট পরিষ্কার করে। রুমুর ঠোঁটে থাকা লাল টকটকে লিপস্টিক উজ্জ্বলের ঠোঁটে লেগে গেছে। ছেলেটার লজ্জা পাওয়ার মুখভঙ্গিমা দেখে ঠোঁট কুঁচকে হাসে রুমু। উজ্জ্বল ভাই, আপনি কাজটা ঠিক করেননি একদম। কি করেছে? মাত্র একটা চুমু। আমার রুমুকে আমি চুমু খাবো না? না, খাবেন না, আমি প্রস্তুত ছিলাম না। আশ্চর্য,
এইভাবে সেচেগুচে বসেছিলি আমার মাথা ঘুরিয়ে দিয়ে। এখন বলছিস প্রস্তুত ছিলে না, মানে খেতে ডেকে এখন বলছে রান্না হয়নি। এই জীবনে আমি কখনো অজ্ঞান হইনি। কড়া রোদে স্কুলে পিটি করেছি, আবার ধমক খেয়েছি, আমার মার খেয়েছি, অথচ আপনার একটা চুমুতে কুপকাত হয়ে গেলাম আমি। বুঝতে পারছেন আপনি আমি কতটা ভয় পেয়েছি? কি বলেছিলাম মনে নেই? প্রমাণ করব এই উজ্জ্বলে কলিকাতা হারবার লাগবে কিনা একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। এখন তো আমার মনে হচ্ছে তোর কলিকাতা হারবার লাগবে। বাজে কথা বলবেন না উজ্জ্বল ভাই। ও আমি বললেই বাজে? ঠিক আছে, তুই যতদিন না প্রস্তুত হচ্ছিস এই উজ্জ্বল ক্ষুধার্ত থাকবে। আরেকটা কথা, উজ্জ্বল ভাই করলে দ্বিতীয়বার অজ্ঞান করার ব্যবস্থা করে দেব। তাহলে কি ডাকবো? যাইছে ডাক, তবুও ভাই ডাকিস না। রুমু শোয়া থেকে উঠে বসলো। শাড়ি পাল্টে তাকে ঘুমাতে হবে। আয়নায় নিজেকে দেখে ভারী অস্বস্তি হলো। সারা ঠোঁটের লিপস্টিক লেপটে, অপরদিকে বিছানায় থাকা গোলাপের পাপড়িগুলো দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে উজ্জ্বল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে গোলাপের পাপড়িগুলো তার পরিস্থিতি দেখে হামাগুড়ি দিয়ে কাঁদছে। রুমু বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো। উজ্জ্বল তার ভেজা চুল দেখে ভ্রু কুঁচকে বলে, গোসল করলি কেন? আমি কিছু করেছি? গোসল করলে রাতে ঘুম ভালো হবে। আপনি এত রেগে যাচ্ছেন কেন? কই আমি রেগেছি? আমি ঘুমোবো, সরুন তো। পারলে ঝাড়ু দিয়ে ফুলগুলো ডাস্টবিনে ফেলে দিন। তোর মায়া লাগছে না রুমু? আজ আমাদের কি? আমি বাচ্চা মেয়ে, এইসব ফাসিল মেয়ে? তুই বাচ্চা? তুই যে একের পর এক রিলেশনে গেলি তখন কি তুই বলেছিলি এই জলকে প্রমাণ করে সুযোগ দে? প্রমাণ করে দেব তুই বাচ্চার মা হওয়ার ক্ষমতা রাখিস। রুমু প্রতি উত্তর করলো না, বরং চুপচাপ শুয়ে পড়ল সে। উজ্জ্বল আশাহত নয়নে তাকিয়ে রইল রুমুর পানে। একবার শুয়ে দিয়ে অজ্ঞান হয়েছে, দ্বিতীয়বার শুয়ে দিলে যে কি হবে ভাবতেই ঢোক গেল উজ্জ্বল। সময় তো স্থির নেই, সে গড়িয়ে গেল। মাঝরাতে এখনো জেগে আছে উজ্জ্বল। সে তাকিয়ে আছে রুমুর পানে। উজ্জ্বল ছোটবেলা থেকে একটা বিষয় খেয়াল করেছে, যতই সে হাসি খুশি ভাবটা ধরে রাখুক, কখনো সে ক্ষুধা, রাগ, জেদ, কান্না, হাসি কন্ট্রোল করতে পারে না। যখন যা মাথায় এসেছে করেছে, যা মনে হয়েছে দরকার তা ছিনিয়ে নিয়েছে। আর বিয়ের পর বুঝতে পারলো এখনও তার কোনো কন্ট্রোল নেই। এই যে বিছানায় শুয়ে থাকা ফুটফুটে বউটাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে তো পারছে না। উজ্জ্বল আর বসে থাকলো না, উঠে গিয়ে রুমের বাইরে গেল এবং ফিরল ঝাড়ু হাতে। বিছানায় ঝেড়ে ফ্লোরে থাকা সব ফুলের পাপড়ি ঝাড়ু দিয়ে ডাস্টবিনে ফেলল। হাত মুখ ধুয়ে সে শুয়ে পড়ল রুমুর পাশে। মনে মনে বারবার বলল, সোনায় সোহাগা কপাল আমার। বেশ সকাল সকাল রুমু ঘুম থেকে উঠে তৈরি হয়েছে। গায়ে জড়িয়েছে বেগুনি রঙের সুতির শাড়ি। এই শাড়িটা উজ্জ্বল গতকাল এনেছিল। অন্ধকার রুমটার আলো সঞ্চার হতেই ভ্রু কুঁচকে নেয় উজ্জ্বল। চোখ পিটপিট করে তাকাতেই রুমুকে দেখে হতভম্ব হয়ে যায়। তুই শাড়ি কেন পরেছিস? আপনি জানেন না নতুন বউরা শাড়ি পরতে হয়? নতুন বউ? বড়ের খোঁজ রাখিস? গতকাল আমি কিছু করিনি, তার বড় চিটপটাং হয়ে পড়লে, আমাকে একা ফেলে ঘুমিয়ে পড়লে। খোঁজ রেখেছিস আমার? আপনি কি বাচ্চা? নাতান বাচ্চা। একসময় মাকে জ্বালিয়েছে, এখন বউকে জ্বালাবো। রুমু প্রতি উত্তর করলো না। উজ্জ্বলকে তাড়া দিয়ে বলে, উজ্জ্বল ভাই, আপনার কিডনি দিয়ে আমাকে কয়েকটা ছবি তুলে দিন তো। কিডনি মানে? আইফোন। বইয়ের আবদার ফেলা যায়? উজ্জ্বল উঠে এলো ঘুমু ঘুমু চোখে। রুমুকে বেশ কয়েকটা ছবি তুলে দিল। রুমুর একের পর এক রং ঢং উজ্জ্বলকে পাগল করে তুলছে। বেচারা এবারও ধীরে ধীরে কন্ট্রোল হারাচ্ছে। রুমু ফোনটা নিয়ে কিছুটা দূরে রাখলো এবং উজ্জ্বলকে বলল, আসুন একটা রোমান্টিক পোজ দিয়ে ছবি তুলি। আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন, আমি টাইমার সেট করে দিয়ে ছবিটা উঠে যাবে। রুমু দ্রুত ক্যামেরা ক্লিক করে উজ্জ্বলের দিকে তাকালো উজ্জ্বলের চোখে। অপলক দৃষ্টিতে দু জোড়া চোখ আটকে গেল। এদিকে উজ্জ্বল ক্রমশ ঘুরে পড়ছে, শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ছে অমায়িক অনুভূতি। বধ স্নায়ুটা তাকে বারবার নির্দেশ দিচ্ছে, এই মেয়েটা তার বউ, এক্ষুনি মেয়েটাকে কিস করা উচিত, এক্ষুনি। উজ্জ্বল নিজেকে সামলাতে পারল না। রুমুর দুগাল আসলায় পুড়ে ঠোঁটে ঠোঁট মেশালো। নিজের কন্ট্রোল হারালো সে। এলোপাথারি চুমুতে ভরিয়ে দিল মেয়েটাকে। রুমু বাধা দিতে গিয়েও পারল না। উজ্জ্বলের করুণ চাহনি তাকে
বশ করেছে। হঠাৎ দরজায় করাঘাতে রুমু ছিটকে দূরে সরে, সেই সাথে ভরকে যায় উজ্জ্বল নিজেও। হঠাৎ বাধায় ছেলেটার গায়ে কাঁপুনি কিছুতেই কমে না। দু হাতের সাহায্যে নিজের চুল খামছে, বলে, এত বাধা কেন? কেন 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 কেন? একটু কিছু করতে দে, দে 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 প্লিজ দে। সব সহ্য হয়, রোমান্সে বাধা সহ্য হয় না। এ কথা আমি কাকে বোঝাবো? ও গড, কি চাই? আব্বা ফোন করে রাগারাগি করছে, তোকে বাড়ি যেতে বলল। যাবো না বাড়ি। রাগারাগি করছে কেন সেটা বলো। রাশেদ আর চাচি নাকি তোকে নিয়ে ভীষণ গালমন্দ করছে। তারা সন্দেহ করছে তুই রুমুকে লুকিয়ে রেখেছিস। করুক গালমন্দ, খালি আমার বাড়ির সীমানা এসে পা ফেলুক, গালমন্দ করুক। ওর গাল আর বা দুইটা আস্ত রাখবো না। আমি এমনি এমনি এলাকা ছেড়ে বইয়ের কাছে আসিনি, ওখানে সব ব্যবস্থা করে এসছে। শুধু রাশেদ একবার গন্ডগোল করুক, আমার বাহিনী তার কি অবস্থা করে দেখবে। আর কিছু বলবে? উজ্জ্বলের রাগান্বিত মুখটা দেখে চুপসে গেল উর্মি। ভাই হঠাৎ কেন রেগেছে? তুই কি রেগে আছিস উজ্জ্বল? একদমই না, এই যে দেখো আমি হাসছি, হি হি হি, হা হা হা। উজ্জ্বল মেকি হাসলো। উর্মি বুঝতে পারলো ভাই হয়তো কোনো ব্যাপারে রেগে আছে। বিছানায় গুটিয়ে বসে থাকা রুমুর দিকে তাকে উর্মি বলে, বেলা 11টা বাজে, বসে থেকো না, নাস্তা করে যাও। উজ্জ্বল তুইও আয়। উর্মি চলে গেল। উজ্জ্বল তার পানে তাকিয়ে দরজা বন্ধ করে তাকালো রুমুর পানে। মুখটা তার পাংশুটে রেখে অতি আবদারের সুরে বলে, আরেকবার চান্স দেবে? লজ্জায় হঠাৎ প্রস্তুতভাবে সংকোচ ছিল রুমুর। উজ্জ্বলের এমন প্রশ্নে অবাক হয়ে বলে, কিসের চান্স? বুঝতে পারছিস না? বুঝিয়ে বলেন। বুঝে না। পারবো না, আপনি বলেন। উজ্জ্বল ফসফস ছাড়ল। তার এত লজ্জা লাগছে কেন? একে তো মনের বাসনা, অপর দিকে লজ্জা, আর রুমুটাও হয়েছে এক তেরা। সব বুঝেও উজ্জ্বলকে সায়স্তা করতে না বোঝার ভান করে। উজ্জ্বল কি এসব বোঝে না? খুব বোঝে। একবার লজ্জা ভেঙে দুটি দেহের সন্ধি হোক, আর ছাড়বে না, কিচ্ছুতেই না। সারাটা দিন সারাক্ষণ রুমুকে জ্বালানো হবে। এক মাঘে শীত যায় না। সুযোগ উজ্জ্বলেরও আসবে। যখন কাতর হয়ে উজ্জ্বলের কাছে আসবে, উজ্জ্বল তাকে বুঝিয়ে দেবে। বুঝেও না বুঝার ভান করার শাস্তি। উজ্জ্বল যখন ওয়াশরুমের দরজা বন্ধ করলো, রুমু তখন আঁচলে ঠোঁট গুজে হাসলো। উজ্জ্বলকে জ্বালাতে তার একটু বেশি আনন্দ হয়। গত 1 বছর যাবৎ বিয়ে করবি, চল বিয়ে করি, তুই কবে রাজি হবি, চল বিয়ে করি, এসব বলে রুমুর মাথা খেয়ে উজ্জ্বল। অথচ এখন যখন বিয়ে করার সুযোগটা হয়েছে, তখন বিয়ের পরও উজ্জ্বলকে জ্বালানোর থামানো যাবে না। সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়লো উজ্জ্বল। তার কাজ এখন এই শহরটা ঘুরে দেখা। তাছাড়া হাত একদম খালি, কিছু টাকাও তুলতে হবে। উজ্জ্বল বেরিয়ে যেতেই উর্মির হাতে হাতে কাজ এগিয়ে দিল রুমু। দুজনের মাঝে বেশ আড্ডা চলছিল। যেহেতু তারা পূর্ব পরিচিত, তাই কারো মাঝে কোনো জড়তা নেই। দুপুর গড়িয়ে বিকেল হলো। উজ্জ্বল দুপুরে খেতে আসেনি। ছেলেটা কোথায় আছে কে জানে। অসময়ে তামিমকে বাসায় আসতে দেখে বেশ অবাক হয় উর্মি। তামিমের অফিস ছুটি এত তাড়াতাড়ি তো হয় না। এত তাড়াতাড়ি এলে যে? বাড়িতে সাংঘাতিক কাণ্ড ঘটেছে। আম্মা সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়েছেন। আব্বা হসপিটালে নিয়ে যাচ্ছে। সে কি কথা? অবস্থা কি খুব খারাপ? জানি না, আমার মাথা কাজ করছে না। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে ব্যাগ গুছিয়ে নাও, আমি গাড়ি ধরিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরেই আসবে। উর্মি অপেক্ষা করলো না, তাড়াতাড়ি আলমারি খুলে প্রয়োজনীয় জামা কাপড় ব্যাগে ফেলল। এখান থেকে উর্মির শ্বশুরবাড়ি যেতে প্রায় 2 ঘন্টার রাস্তা। তাই যত দ্রুত সম্ভব রওনা হলো তারা। বাসায় একা পড়ে রইল রুমু। তামিম অবশ্য বাসা ছাড়ার আগে উজ্জ্বলকে ফোন করে আসতে বলেছে। রুমু বাসায় একা, সে যেন তাড়াতাড়ি আসে। রৌদ্রমাখা আকাশটায় হঠাৎ মেঘ করছে। অন্ধকারের অতলে ডুবে যাচ্ছে ব্যস্ত শহর। এতদিনের ভ্যাপসা গরমে হঠাৎ মেঘে শহর জুড়ে স্বস্তির সংকেত দিচ্ছে। তবে এই স্বস্তিতে খুশি হতে পারল না রুমু। অনেকটা সময় পেরিয়ে গেল, উজ্জ্বল এখনো আসেনি। আকাশ ডাকতে শুরু করেছে। সময়ের তালে তালে সেই ডাক বেড়েছে। ধীরে ধীরে বাতাসের তাণ্ডব বাড়ল। অসীম ঝড়ে গাছপালা উথাল পাথালে ভরে কুঁকড়ে গেল রুমু। একা একটা বাসায় এমন ভয় কাতুরে রুমু কি করে শান্ত থাকবে? একে তো ইলেকট্রনিক্স চলে গেল, তার উপর বিজলি এবং বজ্রপাত, সব মিলিয়ে ভয়ে কাঁপতে থাকে মেয়েটা। এই মুহূর্তে
যত প্রকার বৃশ্চিক গালিয়েছে উজ্জ্বলকে দিতে মন চাইলো তার, কিন্তু আবার মনে পড়ল উজ্জ্বল হয়তো দূরে কোথাও গেছে, আসতে নিশ্চয়ই দেরি হচ্ছে, সেও হয়তো ঝড়ের কবলে পড়েছে। সব মিলিয়ে অনুভূতি শূন্য হয়ে দম খিচে বসে রইল মেয়েটা। চিন্তায় চিন্তায় অনেকটা সময় পেরিয়ে গেল। উজ্জ্বলকে ফোন করতে পারলে মনে শান্তি পাওয়া যেত। সমস্যা বাঁধল রুমুর ফোনটা উজ্জ্বলের কাছে। হঠাৎ দরজাটা খটখট শব্দ করে দাঁড়ালো রুমু। দ্রুত দরজা খুলে উজ্জ্বলকে দেখতে পেয়ে মনে স্বস্তি ফিরল। দেখ, ভেজে গেছে, অনেক দূরে গিয়েছিলাম। কাক ভেজা হলেন কি করে? কোথাও থামেননি? না, চাইলে বাইকটা কোথাও রেখে ছাউনিতে অপেক্ষা করতে পারতাম। তুই পাশে একা, তাই ঝড় মাথায় নিয়ে ছুটে এসেছে। কি তুই কাঁদছিস কেন? ঠান্ডা লেগে যাবে, দ্রুত বাথরুমে যান। এই বউ, কাঁদছো কেন? ভয় পেয়েছিস? এই তো চলে এসছে, দেখলি তোর কথা কত ভাবি, তাও তো ভালোবাসিস না। ভালোবাসা যখন সময় হবে ভালোবাসা যাবে। সময়টা হবে কবে? রুমু ঠোঁট বাঁকিয়ে অন্য রুমে চলে গেল। উজ্জ্বল জামা পাল্টে মাথা মুছে বসলো বিছানায়। ঝড়টা তখনও কমেনি, বরং তুমুল বৃষ্টি আর বজ্রপাত সময়ে তালে তালে বেড়ে গেল। এই ঠান্ডায় উজ্জ্বলের জন্য এক মগ কফি বানিয়ে ফেলল রুমু। এক চুমুকে বিষাদে ভরে গেল উজ্জ্বলের মুখ, তবে রুমুকে কিছুই বলল না সে। বউটা প্রথমবার নিজ হাতে বানিয়েছে, কিছু বললে কষ্ট পাবে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখনো ইলেকট্রনিক্স আসার খবর নেই। একটা শীতল দিনে রোমান্টিক ওয়েদারে বউটা আশেপাশে ঘুরঘুর করছে, অথচ উজ্জ্বল হাত পা কোলে নিয়ে বসে আছে। এ কি মানা যায়? আমার ফোনটা দিন উজ্জ্বল ভাই। কেন? এভাবে হাত পা গুটিয়ে কতক্ষণ বসে থাকা যায়? ফেসবুকে যাব। তুই সিম অন কর, ফেসবুকে যা, আর তোর ভাই লোকেশন পেয়ে তোকে পিস পিস করে বস্তা বাঁধুক, এটাই তো চাস? সিম্বা, তাহলে নতুন অ্যাকাউন্ট খুলে দিন। কেন ফেসবুকে পোস্ট করবি? তা কি পোস্ট করবি? রোমান্টিক ওয়েদার, জামাই নিয়ে শুয়ে থাকার মতো ওয়েদার, আজ সিঙ্গেল বলে আজ জামাই নেই বলে কাঁথা জড়িয়ে ঘুমাই, এসব পোস্ট দিবে? রুমু বুঝতে পারলো উজ্জ্বলের খোঁচা। প্রতিবার বৃষ্টি হলে রুমু এসব পোস্ট করে, আহাজারি করে। তার এই পোস্টকে ঘিরে আমেজে মেতে থাকে তার বন্ধু দল। এই সব পোস্ট দিব, এবার ফোন দিন। তুই এখনো সিঙ্গেল? এই, তোর চোখে কি জলজন্ত মানুষটাকে নজর আসে না? উজ্জ্বল ভাই ভালো। কে ভাই? কে ভাই? আগে প্রশ্নের জবাব দিবি। ভুলে মুখ ফসকে বেরিয়ে গেছে। এত রেগে কেন যাচ্ছেন? আপনি তো আমার ভাই। রুমু কথা শেষ করার আগেই উজ্জ্বল উঠে দাঁড়ায়। শার্টের বোতাম খুলতে খুলতে বলে, আমি ভাই, আজ তোকে বোঝাবো আগে উজ্জ্বল ভাইয়ের মধ্যে আর এখনকার উজ্জ্বলের মধ্যে কি পার্থক্য। উজ্জ্বল রুমুর কাছে ক্রমশ এগিয়ে এলো। রুমু দ্বিধাদ্বন্দ্বে পেছোতে পেছোতে দেওয়ালের সাথে ধাক্কা লাগলো। উজ্জ্বল হাসে। শার্টের বোতাম মাত্র দুটো খুলতেই রুমু উজ্জ্বলকে বাধা দেয়। ছেলেটা ভ্রু কুঁচকে তাকাতেই রুমু নিজেই উজ্জ্বলের শার্টের বোতাম খুলে দেয়। উজ্জ্বলের অনাবৃত বুকের আঙ্গুলের ছোঁয়া দিতেই উজ্জ্বল হাত ধরে নেয়। রুমুর প্রেম প্রেম চাহনি উজ্জ্বল বুঝতে পারে, তবুও সুনিশ্চিত হতে প্রশ্ন করে, ইয়েস অর নো? ধরে নিন, কোনো উত্তর নেই। নিরবতা সম্মতির লক্ষণ। উজ্জ্বল রুমুকে পাজা কোলে তুলে নেয়। ভয়ে গলাটা শুকিয়ে যায় রুমুর। খোলা জানালায় উথাল পাথাল বৃষ্টির শব্দ উতাল করে দুটো মন। উজ্জ্বল স্বেচ্ছায় রুমের লাইট অফ করে। অন্ধকারে রুমুকে জড়িয়ে বসে থাকে কয়েকক্ষণ। রুমুর সারা শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ি খাচ্ছে উজ্জ্বলের কানে। বেচারা উজ্জ্বলের তৃষ্ণার্ত ঠোঁটজোড়া প্রেয়সীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায়। দুজোড়া ঠোঁটে মিলিত হয় গভীর আলিঙ্গনে। রুমুর বাধা দেওয়ার তাড়া নেই, বরং উজ্জ্বলকে নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরেছে। সময় পেরিয়ে যায় বেশ কিছুক্ষণ। বজ্রের শব্দ কেঁপে উঠে রুমু। উজ্জ্বল তাকে পরম আদরে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে। মেয়েটার ঘাড়ে গালে গলায় উষ্ণ স্পর্শে বেসামাল করে তুলল। রুমু যখন নিজের নিয়ন্ত্রণ হারা, তখনই উজ্জ্বল রুমুকে রেখে উঠে দাঁড়ায়। কন্ট্রোললেস উজ্জ্বল নিজেকে কন্ট্রোল করে বিছানা ছেড়ে বারান্দার থাই গ্লাসটা খুলে দেয়। এক দমকা বাতাসে শীতল হয়ে যায় তার শরীর। উদার শরীরটা টান টান করে কোমরে হাত গুজে দাঁড়ায়। রুমু ভীষণ অবাক হয়, উজ্জ্বল এমনটা কেন করলো? এই ছেলের মনে চলছে কি? রুমু উঠে বসে কোনো মতে গায়ে শাড়ি জড়িয়ে বিছানা ছেড়ে বারান্দায় আসে। উজ্জ্বল রুমুর অবাক চাহনি পরোক্ষ করে বলে,
এইভাবে তাকিয়ে আছিস কেন? কাজটা কি খুব ভালো হলো? সরি, হঠাৎ মাথায় আসলেও অনুমতি ছাড়া কিছু করলে সেদিনের মতো যদি তুই অজ্ঞান হয়ে যাস, তাই ভয়ে চলে এলাম। তাছাড়া তুই তো অনুমতি দিলি না। অনুমতি দেয়া কি খুব দরকার? সব বোঝেন আর ফালতু লোক থাকেন বারান্দায়, রুমে আসবেন না একদম। আর কখনো যদি চান্স চান খুন করে ফেলবো। রুমু রেগে মেগে রুমে ফিরল। উজ্জ্বল বুঝতে পারলো বউ জবরদস্ত খেপেছে। রুমু যখনই অন্য রুমে পা বাড়ায় তখনই তাকে ধরে নেয় উজ্জ্বল, টেনে এনে জড়িয়ে ধরে বুকের মাঝে। এত রাগ? অনুমতি দিচ্ছিস তবে? না। তাহলে বুঝতে পারছি কলিকাতার হারবাল আমার না, তোর প্রয়োজন। আমি সৈয়দ উজ্জ্বল আনিস, একবার যখন বলেছি প্র্যাকটিক্যালি দেখিয়ে ছাড়বো। রুমু নিজের জেদটাকে ধরে রেখে উজ্জ্বলের ডাকে সাড়া দিল না। জেদ দেখিয়ে অনেকক্ষণ ঝুট ঝামেলা করলো, তবে লাভের লাভ কি হলো? উজ্জ্বলের বলবান দেহের সাথে কিছুতেই পেরে উঠল না। উজ্জ্বল যখন তাকে তুলে বিছানায় ফেললো, মেয়েটা তখন ভেবেই নিয়েছিল আজ বোধহয় তার পিঠের হাড় ভেঙে খান খান হয়ে গেছে। উজ্জ্বল ক্রমশ সংলগ্ন হয়ে উঠল। রুমু আবিষ্কার করলো অন্যরকম উজ্জ্বলকে, যে প্রতিটি স্পর্শে ভালোবাসার জানান দিতে উঠে পড়ে লেগেছে। গলায় ঘাড়ে এলোপাথারি চুমুগুলো কামড়ের রূপান্তরিত হলো। যত্নে পরা শাড়িটা উজ্জ্বল কথায় ছুঁড়ে ফেলেছে কে জানে। রুমু ভেবেছে উজ্জ্বল হয়তো বেপরোয়া হয়ে উঠেছে। রুমুর ভালো মন্দ ছেলেটা মাথা ঘামাবে না, অথচ দুটি দেহের সন্ধিক্ষণে উজ্জ্বল এতটাই বেপরোয়া হয়ে যায়নি, বরং নিজের কেয়ারিং স্বাভাবিক রেখে প্রশ্ন ছুটছে। ঠিক আছে, তুই থেকে সম্পর্কটা তুমিতে রূপান্তরিত হলো। এর আগে কি সম্পর্ক ছিল মাথাতেই নেই। উজ্জ্বল শুধু রুমুকে চেয়েছে। মেয়েটার দেহের প্রতিটা ভাঁজে নিজের অস্তিত্ব জানান দিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ঘুমায়। অবশ্য উজ্জ্বলের এই ঘুম 1 ঘন্টাও স্থায়ী হয়নি। বৃষ্টি মাখা সারাটা রাত উজ্জ্বল রুমুকে জ্বালিয়েছে, ভালোবাসার অত্যাচারে বন্দি করেছে। রুমু চুপচাপ সব হজম করলেও একটা সময় ঘুমের লোভে তত্ত্ব বিরক্ত হয়ে যায়। উজ্জ্বলকে ঝাড়ি দিয়ে গা থেকে সরানোর বৃথা চেষ্টা চালিয়ে বলে, আর কত? মাত্র শুরু, অল্পতে অধৈর্য। ঝড় বৃষ্টি রাতটা কেটে ভোর হয়ে এলো, যদিও বৃষ্টির দাপট এখনো কমেনি। স্বামীর বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে আনিকা। রাশেদ স্বামী হিসেবে যথেষ্ট কেয়ারিং হলেও হুটহাট রেগে গিয়ে ঝামেলা বাঁধিয়ে দেয়। রাশেদকে ভালোবেসে ঘর ছেড়ে পালিয়ে যায় আনিকা। মেয়েটার স্বপ্নের সংসার সাজিয়েছে শুধু রাশেদকে ঘিরে। পড়াশোনা বেশি দূর করা হয়নি তার। ঘুমাবি না? সকালে উঠেই কাজে যেতে পারবি? আনিকার প্রশ্নে রাশেদ হাই তুলে নড়ে চড়ে উঠে। মেয়েটার মাথার পেছনে হাত বুলিয়ে বলে, ঘুম আসছে না। তবে আমাকে ঘুমাতে দাও। সারাদিন যদি ঘুমে ছুটতে থাকি কাজ করব কখন? রাশেদ স্মিত হেসে আনিকাকে আরো কাছে টেনে আনে। মেয়েটার উন্মুক্ত পিঠে চুমু খেয়ে বলে, কাজের খালা আছেন, তাও কেন কাজ করো? এবারের ভবিষ্যৎ করতে তুমি হাতে হাতে এগিয়ে দেবে, এই যা। কাজ দেখলে আমি বসে থাকতে পারি না। রাশেদ চুপসে রইল। হঠাৎ তার মাথায় ভর করেছে কিছু চিন্তা। মনে থাকা সন্দেহকে সঙ্গ দিয়ে বলে, রুমু এখন কোথায় বলতো? মেয়েটা পালিয়ে গেল কোথায়? যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। ভালো আছে মানে? খারাপও থাকতে পারে। সত্যি করে বলতো, রুমুর পালিয়ে যাওয়ার পেছনে তোমার হাত নেই তো? কি বলছো তুমি? তোমার কোন কথার অবাধ্য আমি আজ পর্যন্ত হয়েছি? জানি হও না, হতেও তো পারো। রাশেদ, আমাকে শুধু শুধু সন্দেহ করছো কেন? শুধু শুধু নয়, আমি বেশ ভালোভাবেই খেয়াল করেছি রুমুর পালিয়ে যাওয়া নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। মেয়েটা কোথায় আছে নাকি মরেছে সেই নিয়েও তোমার দুশ্চিন্তা নেই। রাশেদ দাঁতের দাঁত পিষে কথাগুলো বলল। আনিকা ভয় পেল। ভয়ের চোপে কাঁপুনি ছুটে যায় তার। সে জানে রাশেদ একবার খেপে যাওয়া মানে মানসিক শারীরিক দুটো অত্যাচারই চলবে। রাশেদ আচমকা আনিকার চুলের মুঠি চেপে ধরে এবং কিরমিরিয়ে বলে, বাড়ির গেটের চাবি আর রুমুর ফোন আমার কাছে ছিল। একমাত্র তুমি দেখেছো আমি এসব কোথায় রেখেছিলাম। তাহলে রুমু পেল কি করে? এসব প্রশ্ন শুরু থেকেই আমাকে ভাবাচ্ছে। শুধু কখনো জানতে পারি রুমু পালিয়ে যাওয়ার পেছনে তোমার হাত আছে, তবে কুত্তা মারা মারবো, মনে রেখো। রাশেদ হাত ঝাড়া দিয়ে ছেড়ে দেয় আনিকার চুল। মেয়েটা কাঁপতে কাঁপতে ছিটকে যায় বিছানার কোনায়। পুনরায় সকালে নামলো মুষলধারে বৃষ্টি। পানির কোনা যে এক্ষুনি জানালার ঠাই ভেঙে ফেলবে।
রুমু আর মোড়া কাটিয়ে নড়ে চড়ে উঠছে। উজ্জ্বল বিরক্ত হয়, মেয়েটাকে টেনে শুইয়ে দেয় বুকের কোণে। উজ্জ্বলের এসব প্রচণ্ড বিরক্ত লাগছে রুমুর। মনে মনে বিরক্ত হয়ে বলল, ঘুমাচ্ছে, ঘুমা। আমায় নিয়ে টানটানি করছিস কেন রে ভাই? না আমাকে ঘুমাতে দিচ্ছিস, না নিজে ঠিকঠাক ঘুমাচ্ছিস? উজ্জ্বল শুনছেন? সাত সকালে এমন ডাকে উজ্জ্বলের মস্তিষ্ক সজাগ হয়। এত আদুরে ডাক। ছেলেটা পিটপিট চোখে তাকায় রুমুর পানে। বলো বউ। আপনি ঘুমাবেন ঘুমান, আমায় ছাড়ুন, ঘুম দরকার আমার।